আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আবারও কিছু কথা বলার জন্য ক্যামেরার সামনে চলে আসলাম এবং চেষ্টা করব আমার এই ধারাটা সামনে বজায় রাখার জন্য। তো আজকে আমরা যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিটিশন। তো আমি আমার লাইফে প্রচুর রোবোটিক কম্পিটিশন করে আসছি। তো আমার কথার মধ্যে আসলে রোবোটিক্স টার্ম কিংবা অনেক এখানে উচ্চারণগুলো বেশি হতে পারে। তো সেই দিকে যাবার আগে আমি চেষ্টা করি একটু সহজ ভাষায় বোঝানোর জন্য যে কম্পিটিশন ব্যাপারটা আসলে কি, আমরা কেন করি এবং এটা থেকে আমরা আসলে কি অর্জন করি। তো আমি এখানে শুরুতে কোনো রোবোটিক্স এর কথা বলবোই না। আমি এখানে একটা গল্প নিয়ে আসি। ধরো তুমি একটা ছাত্র, তুমি হয়তো ক্লাস 8 বা 9 এ পড়ছো। তোমার উচ্চতা ধরো হচ্ছে মোটামুটি 6 ফিট। তো তোমার বয়সের তুলনায় উচ্চতা বেশিই বলা চলে। ক্লাসে লম্বা ছেলে, সবাই দেখে অনেক মানে প্রশংসা করে, হয়তোবা অনেকে বলে, "আরে লম্বু, তুই তো দৌড়ে অনেক ভালো করবি।" এরকম কথা হয়তো বলতে পারে। তো সবার কথা শুনে তোমার মনে একটা হয়তোবা কনফিডেন্স আসতেই পারে। আচ্ছা, তাহলে আমি মনে হয় দৌড়ে একটু ভালো করতেই পারি, যেহেতু আমার পা অনেক লম্বা। তো এখন যখন কিনা স্কুলের একটা বার্ষিক দৌড় প্রতিযোগিতা আসলো, তো সেখানে নাম দিতে হচ্ছে। তখন তুমি আবিষ্কার করলে যেটা তুই মনে মনে ভেবে আসছো সেটা আসলে না। দৌড়তে গিয়ে তোমার আসলে অনেক হোঁচট খাচ্ছ, তোমার হয়তো পায়ে হয়তো হাঁটুর সাথে হাঁটু লেগে যাচ্ছে, মিলছে না, বা তুমি দৌড়ে হয়তো তাল খুঁজে পাচ্ছ না, বা প্রপার স্টার্ট আপ করতে পারছো না, বা যে কোনো কারণে হোক না কেন, তুমি দেখতে পাচ্ছ তুমি আসলে দৌড়ে পারছো না। এখন কি উপায়? আমার তো মান সম্মান রক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা করি কি, এখানে একটা বুদ্ধি বের করা যায়। তাহলে দৌড়ে একজন ভালো পারে এমন কাউকে আমরা ভাড়া করে নিয়ে আসি, তাকে আমরা কিছু পেমেন্ট করলাম, সে তোমার পক্ষ থেকে দৌড়ে দিবে। ঠিক আছে? তো সুন্দর মতো ছেলেটা আসলো, তোমার পক্ষে দৌড়াইলো, পুরস্কার জিতলো। সেই পুরস্কার নিয়ে তুমি মঞ্চে উঠলা, তুমি অনেক করতালি পেলা, সবাই বলছে, আরে ছেলে লম্বা, দৌড় তো ভালো করবেই, কোনো সমস্যা নাই। আশা করছি এই গল্পটার মাধ্যমে আপনারা অলরেডি কনটেক্সট বুঝে ফেলছেন যে কম্পিটিশনে আসলে এখন কি ঘটছে। তো শুরুতে আমি একটু বলি যে কম্পিটিশন আমরা কেন করি বা কেন করা উচিত ব্যাপারটা নিয়ে। কম্পিটিশন, প্রতিযোগিতা, এটা মানে কি? মানে নিজের যোগ্যতার সাথে আরেকজনের যোগ্যতা যাচাই করে দেখা। এই তো। যদি এখানে আমার সাথে আরেকজনের যোগ্যতার ক্ষেত্রে দেখতে পাই যে আমি একটু ভালো করছি, আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম যে না, আমি এখানে কিছুটা করতে পারছি। দিস ইজ এ সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট। এখন কথা হচ্ছে, আমরা ওইসব বিষয় নিয়েই কম্পিটিশন করি যেগুলোতে আমরা সাধারণত দক্ষ, বা যেগুলোতে আমরা যথেষ্ট পরিশ্রম করি। যেমন আমি হয়তোবা মোটামুটি ক্রিকেট খেলতে ভালো লাগে, আমি হয়তোবা একটা ক্রিকেটের টুর্নামেন্টে নাম দিতেই পারি। কিন্তু আমাকে এসে যদি বলা হয় এখন যে আমাকে হচ্ছে হাই জাম্প করতে হবে, আমি তো অবশ্যই দিব না। কারণ আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, এটাতে আমি কনফিডেন্ট। তো আমি এখানে যাব, আমি খেলবো এজ এ ব্যাটার অর বলার, আমি কন্টেস্ট করব, নিজের প্র্যাকটিস করব এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করব যে আমি আমার স্কিল দিয়ে অন্য মানুষের বিপক্ষে যাতে আমি জিততে পারি। তো এই হচ্ছে আমাদের কম্পিটিশনের মূল থিম। হ্যাঁ, তো এই যে টুর্নামেন্টে জিত আছে, হার আছে, এবং আমি সবসময় বিশ্বাস করি যে পৃথিবীতে আমার থেকে বা যে কোনো যতই স্কিলফুল মানুষ হোক না কেন, আমরা হয়তো বলি যে হি ইজ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি, সেক্ষেত্রে তার সামনে দেখা যায় বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড চলে আসছে। হয়তো তখন একজন বলছে আই এম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তখন সারা কারণে চলে আসছে বেস্ট ইন দ্য ইউনিভার্স। তো এইখানে আসলে সবসময় দেখা যায় কি যে কারো থেকে কেউ না কেউ এখানে বেটার মানুষ খুঁজে পাওয়া যায়। তো অবশ্যই সেক্ষেত্রে আমার হার জিত থাকবে। তবে সেটাকে মাথায় রেখে আমরা আমাদের যে কষ্টটা করছি, আমাদের স্কিলের পিছে আমাদের সময়টা দিচ্ছি, আমরা এফোর্ট দিচ্ছি, আমরা যে এখানে একটা সিগনিফিক্যান্ট প্রগ্রেস করছি, সেটা যাচাই করার জন্যই হোক বা সেটার রিওয়ার্ডটা ফিল করার জন্যই হোক, আমরা কিন্তু কম্পিটিশনটা করি। এবং কম্পিটিশন আমরা বুঝতে পারি যে আমি আমার স্কিল সেট থেকে কতটুকু এগিয়ে আছি, আমি আমার কষ্টের বিনিময়ে কতটুকু ফল পেলাম, আমি হয়তো বা এখানে কতটুকু
আমার পরিশ্রম আরো করতে হবে, বা সামনে কি কি ভুল না করলে আমি হয়তো বা এখানে আরো বেটার করতে পারবো, এই ব্যাপারগুলো আমি এখানে জানতে পারবো। এখন আমাদের সময় যখন আমরা ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়তাম, তখন হয়তো বা কম্পিটিশন ছিল কাইন্ড অফ সিম্পল, দৌড় প্রতিযোগিতা, হাই জাম্প, লং জাম্প ইত্যাদি। কিছু অলিম্পিয়াড ছিল অবশ্যই, গণিত অলিম্পিয়াড ছিল, বিজ্ঞান অলিম্পিয়াড ছিল, বাট তখন না ওইরকম মেধাভিত্তিক যে অলিম্পিয়াডের এখন যে একটা বিস্ফোরণ দেখা যাচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। তো দেখা গেছে যে এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যে এখানে এখন বুদ্ধিভিত্তিক যে প্রতিযোগিতাগুলো আছে, সেগুলো খুব বেশি মাত্রায় এখন দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আমি যদি একটু উদাহরণ দিই, অলিম্পিয়াড যে ব্যাপারটা আর কি। সো ওই অলিম্পিয়াড কিন্তু অনেক ধরনের আছে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, ইংলিশ, অ্যাস্ট্রোফিজিক্স, মানে এখানে অভাব নাই এখন অলিম্পিয়াডের। স্টেম অলিম্পিয়াড। তো এইগুলো মানে একেকজন একেকটা পার্টি সামলাচ্ছে। যদিও বাস্তবতা বলতে বাংলাদেশের মেজরিটি অলিম্পিয়াড হচ্ছে একদল মাফিয়ার হাতে আছে। আমি ওইদিকে টপিক এখন যাব না, সেটা না হয় সামনে কোনো কথা বলা হবে। বাট এই সকল অলিম্পিয়াডের ভিড়ে একটা অলিম্পিয়াড একটু ভিন্ন ধাঁচে হয়, সেটা হচ্ছে রোবট অলিম্পিয়াড। হ্যাঁ, তো এই রোবট অলিম্পিয়াডে কি হয়, অন্যান্য অলিম্পিয়াডে হয়তো বা তোমাকে খাতা কলম দেওয়া হবে, প্রশ্ন দেওয়া হবে, তুমি এখানে কিছু উত্তর দিবে, তোমার যদি সবকিছু সঠিক হয় তুমি এখানে পুরস্কার পাবে। এরকম অলিম্পিয়াড আমি নিজেও দিয়ে এসেছি আমার স্কুল লাইফে, কলেজ লাইফে, আমার এখানে পুরস্কারও পেয়েছি। তবে রোবট অলিম্পিয়াডে না আছে কোনো প্রশ্ন, না আছে কোনো এমসিকিউ, না আছে কোনো লিখিত উত্তর, না আছে এখানে কোনো মেডেল পাওয়ার সম্ভাবনা। এখানে যে ব্যাপারটা ঘটে, যে তোমাকে তোমার আইডিয়া নিয়ে আসতে হবে, তোমাকে হচ্ছে এখানে একটা আইডিয়ার উপর একটা সলিউশন প্রজেক্ট রেডি করতে হবে, সেই প্রজেক্টটা প্রপারলি পিচ করতে হবে, এবং যদি তোমার জাজরা এটা পছন্দ করে, আলহামদুলিল্লাহ, তুমি তখন এখানে একটা ভালো পুরস্কার পেতে পারো। তো কম্পিটিশনে ভালো করতে গেলে, আমি যদি এখানে একদম মুদ্রা কথায় বলি, তোমার প্রজেক্টটা ভালো হতে হবে। হ্যাঁ, এবং এই প্রজেক্ট ভালো করতে চাইলে আমাদের কি করা উচিত সেটা আমি সামনে কোনো একটা পর্বে ব্যাখ্যা করব। তবে আজকে যে আমার যে মূল ফোকাসটা হচ্ছে, এই যে আমরা প্রজেক্ট কম্পিটিশন করছি সেটা কিন্তু অলিম্পিয়াড সীমাবদ্ধ না। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ হয় বা মেলা হয়। আমার জেলা পর্যায়ে হয়, উপজেলা পর্যায়ে হয়, সেখান থেকে বিভাগীয় পর্যায়ে আসে, তারপর জাতীয় পর্যায়ে কিন্তু এখানে মেলা কিন্তু হয়, বিজ্ঞান মেলা যেটাকে বলি আর কি আমরা। এছাড়া যদি বলি, অসংখ্য স্কুলে হচ্ছে বিজ্ঞান মেলা হয়, সেখানেও রোবোটিক্স প্রতিযোগিতা হয়। এর বাইরেও অনেক কন্টেস্ট এখানে আছে। এখানে কিছু ব্যবসায়িক স্বার্থ ঢুকে গেছে, যেটা আসলে আমার আজকের ভিডিও টপিক না, সেটা আমি অন্য কোনো কভার করব। বাট ওভারঅল যেটা বলতে পারি, সব জায়গায় রোবোটিক্স যে কম্পিটিশন সেটার প্যাটার্ন কিন্তু মোটামুটি সেম, আন্ডার 18 যদি বলতে হয়। আন্ডার 18 যারা অংশ নেয় তারা সবার ক্ষেত্রে প্রজেক্টের, আমাদের কম্পিটিশন ক্রাইটেরিয়াটা কি, টিপিক্যালি একটা প্রজেক্ট ডিসপ্লে, সেখানে আমরা একটা প্রজেক্ট নিয়ে যাব, প্রজেক্ট ডিসপ্লে করব, জিতবো, আমার এখানে প্রেস্টিজিয়াস মেডেল আসবে, আমি কিছু রিকগনিশন পাবো, দ্যাটস ইট, এইটুকুই। তো এইখানে একটা বড় ঘাপলা দেখা যায়। এখন আমি এখানে একটা খুবই বিতর্কিত কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে রোবোটিক যে ইনস্ট্রাক্টর, তার যে মূল্য, সেটা একটা টিপিক্যাল হুজুরের থেকেও কম। আমি এখানে হুজুরকে ছোট করতে চাচ্ছি না, কিন্তু তোমার বাসায় যদি একটা প্রাইভেট টিউটর থাকে, তুমি সেই টিউটরকে হয়তো মান্থলি 6 থেকে 7, 8, 12, 13, 14 15 স্যালারি তুমি রাখবা, বিকজ দোজ পিপলস আর ইনভলভ উইথ ইউর কেরিয়ার। বাট তোমাকে যদি বলা হয় নাচের শিক্ষক রাখতে, গানের শিক্ষক রাখতে, আমার আরবি হুজুর রাখতে, তখন তোমাকে এখানে যে বলা হয় মান্থলি 2,000 টাকা দিতে হবে, তবুও তোমার গার্ডিয়ানরা হয়তো এখানে গড়িমসি করবে, বিকজ এগুলো তো সব এক্সট্রা, এগুলো তো না করলেও হয় রে ভাই, এগুলো তো আমার মুখে ভাত দিবে না বা ক্যারিয়ারে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তো এই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি?
এখানে কিন্তু রোবোটিক্সের ব্যাপারটাও সেম। এখন এটা ট্রু যে রোবোটিক্সের যে গুরুত্ব সেটা হয়তো গার্ডিয়ানরা স্টিল বুঝতে পারছে না এবং সে অ্যাওয়ারনেস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বা এখানে একটা ফান পার্ট আছে। ফান পার্টটা হচ্ছে গার্ডিয়ান কিংবা টিচারের তখনই টনক নড়ে যখন একটা স্কুলে বা একটা ভেন্যুতে বা কোনো একটা জায়গায় রোবোটিক কম্পিটিশন হয় এবং যখন কিনা প্রিন্সিপাল অর আদার কোনো অনারেবল পারসন এখানে একটা প্রেশারাইজ করে যে তোমাকে কন্টেস্ট করতেই হবে। সাধারণত এই সিনারিটা খুবই কমন। একটা বাচ্চা ক্লাসে ভালো করছে, সে ম্যাথ ফিজিক্স ভালো পারে, সবাই ধরেই না সে ব্রিলিয়ান্ট। যেহেতু সে ম্যাথ ফিজিক্স পারে সুতরাং রোবোটিক্স তো আর এটা ব্যাপারই না, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে ধরেই নে সে একটা রোবোটিক প্রজেক্ট বানায় সে তো ফাটাই ফেলবে। তো একটা এক্সপেকটেশন চলে আসে এখানে, প্রজেক্ট বানাতে হবে, টিচারকে ইনভলভ করা হয়, তারপর ওই ছাত্রের বড় ভাই ছোট ভাই বা হোয়াট এভার যে পার্সন আছে, যে পার্সন টেকনিক্যাল সিস্টেম গুলো বুঝে তাকে ইনভলভ করা হয় এবং সবাই মিলে বসে এখানে একটা প্রজেক্ট দাঁড় করানোর একটা মহাযুদ্ধ শুরু হয়, যেখানে অ্যাকচুয়াল ছাত্রছাত্রীরা প্রজেক্টে 10%ও বানানোর মতো ক্যাপাবিলিটি রাখে না বা সুযোগ পায় না, যেটা কিনা পুরোপুরি সবাই বানায় দিচ্ছে। এবং শুধু বানায় দিচ্ছে তা না, সেটা আবার বসে বসে মুখস্থ করাচ্ছে। এই দেখো তোর প্রজেক্টের ফিচার হচ্ছে এইটা, এই কথাগুলো বলবা, যাদের সামনে এটা বলা যাবে এটা বলা যাবে না। মানে লিটারেলি কিভাবে প্রজেক্টটা বানাতে হবে সেটা তো মিস করছে, চালাতে হবে সেটা মিস করছে। আবার এখানে বসে এটাও তো তোমাকে মুখস্থ করে দেওয়ানো হচ্ছে যে কিভাবে প্রজেক্টটা এক্সপ্লেইন করতে হবে। তো এইগুলো খুবই কমন এবং এইসব ক্ষেত্রে দেখা যায় একটা প্রাইজ পেলে বাবা মুখ অনেক উজ্জ্বল হয়ে যায়। মানে একটা অকেশনাল প্রাইজ পেলে খারাপ কি, ব্যাপারটা এরকম আর কি। অনেকেই হয়তো মনে করে যে এইসব রোবোটিক কম্পিটিশন আসলে আমাদের ক্যারিয়ারে হয়তো অনেক ইম্প্যাক্ট রাখতে পারে। টু বি রিয়েলি ফ্র্যাঙ্ক, আমি নিজে আজকে রোবোটিক্স করে আসছি, আমি কখনোই আমার মনে পড়ে না কখনো বলেছি কিনা, বাট আমি যেটা মনে পড়ে বিশ্বাস করি রোবোটিক কম্পিটিশন কখনো তোমার কেরিয়ার গড়ে দিবে না। আমার কেরিয়ার কখনো রোবোটিক কম্পিটিশন গড়ে দেয় নাই। একটা রোবোটিক কম্পিটিশনে আমার জিতার যে অভিজ্ঞতা, আমি হয়তো বা মোটামুটি 20 বারের মতো আমি ন্যাশনালে আমি হচ্ছে এখানে টপ 3 আর চ্যাম্পিয়নশিপ এগুলো পেয়েছি। আমি দেশের বাইরেও আমি মাল্টিপল আমি ইন্টারন্যাশনাল প্রাইজেস পেয়েছি। এই যে প্রাইজেস গুলো যে পেয়েছি এটার লিস্ট কিন্তু আমার সিভিতে আছে, বাট এই জিনিসগুলো কখনো আমার ক্যারিয়ারে কোথাও এটা আমার ইম্প্যাক্ট ফেলে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে ইম্প্যাক্ট ফেলে কোনটা, আমরা প্রজেক্ট কেন করব? ইম্প্যাক্ট ফেলে হচ্ছে আমি যে কাজটা করছি, আমি যে একটা প্রজেক্টে বেস্ট অফ দ্য বেস্ট বানাতে চাচ্ছি বা আমি একটা রোবটকে সবার থেকে বেটার পারফর্ম করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমি আমার নিজের স্কিলটাকে একটা লিমিটে পুশ করছি এবং যতক্ষণ পর্যন্ত আমি আমার লিমিটকে পুশ করতে পারবো আমি কিন্তু কম্পিটিশনে অলওয়েজ থাকি। বাট যেদিন থেকে মনে হয়েছে যে এই জায়গায় আমার লিমিটকে পুশ করার মতো আর কিছু বাকি নাই, তখন থেকে আমি কম্পিটিশন করা ছেড়ে দিয়েছি এবং এরপরে আমি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ যে সিস্টেম গুলো আছে বা টিপিক্যাল রোবোটিক প্রজেক্ট গুলো আছে সেগুলোতে আমি এখন ফোকাস করতে শুরু করে দিয়েছি। এবং এটাই আসলে আমাদের লক্ষ্য হওয়া উচিত একটা কম্পিটিশনের, যেখানে আসলে আমি আমার যে জিনিসটা ভালো পারি, যেটা আমার করতে ভালো লাগে, যেটা নিয়ে আমি খুবই প্যাশনেট, আমি এটার সামনে এগিয়ে যেতে চাই, সেটাকে চর্চার মাধ্যমে বিভিন্ন উপায়ে এটা একটা লিমিটে পুশ করা। ওই লিমিটটাকে হিট করার জন্য বেসিক্যালি কম্পিটিশন গুলো করা হয়, যাতে আমি আরেকজন থেকে বেটার হতে পারি। বাট এখন কি হচ্ছে, কম্পিটিশন বাংলাদেশে প্রজেক্ট কিনতে পাওয়া যায় ভাই, রেডিমেড। আমার হচ্ছে বিভিন্ন সায়েন্স কম্পিটিশনের প্রজেক্ট এবং এইগুলো বিভিন্ন রোবোটিক পেজ খুবই প্রাউডলি এগুলো বিক্রি এবং শেয়ার করছে। হ্যাঁ, এইখানে নাম বললে এখন বিশাল মারামারি লাগবে, আমার নাম বলাও লাগবে না বিকজ আমার কিওয়ার্ড গুলো বললে সবাই বুঝে ফেলার কথা এখানে আসলে কিভাবে শুরু হয়। বিকজ কিছুদিন আমার উপর অ্যাকুজিশন আসছে, এই পাপের কিছুটা বোঝা আমাকেও বইতে হবে সত্যি বলতে গেলে। বাট আমি জিনিসটা খুব কমপ্লিট ডিটেস্ট করি যে এই ব্যাপারটা এখানে করার, সেটা কি বিভিন্ন
রোবোটিক্স পেজ তারা হচ্ছে রেডি প্রজেক্ট সলিউশন সেল করছে বিভিন্ন কম্পিটিশনের জন্য, এবং ওগুলোর সার্কিট ডায়াগ্রাম, প্রোগ্রামিং, ডকুমেন্টেশন, ওভারঅল বিল সবকিছু বাচ্চাদেরকে তোতা পাখির মতো শিখিয়ে দেওয়া হচ্ছে। এবং তারা আবার এটা ফেসবুকে প্রাউডলি বলছে যে আমরা হচ্ছে এখানে 1500+ প্রজেক্ট বানিয়েছি, আমাদের 1500 কাস্টমার আছে। সে কাস্টমাররা আবার ফেসবুকে এসে বলছে যে আমি তো নিজে কিছু বানাতে পারি না, আমার এখান অমুক জায়গা থেকে প্রজেক্ট কিনে আমার খুবই উপকার হয়েছে। ভাই এটা কিভাবে উপকার হলো আমি এটাই তো ভাই বুঝলাম না। এটা তো চিটিং। আমি নিজে একটা কাজ পারি না, আমার শেখার কোনো আগ্রহ নাই, আমি এটা প্রসেসে কোনোভাবেই ইনভলভ না, আমার এখানে নিজে স্কিল কোনো পুশ হচ্ছে না, আমার মাথায় খালি একটাই চিন্তা, সেটা হচ্ছে পুরস্কার জিততে হবে প্রজেক্টে। সে পুরস্কারতে করবোটা কি ভাই আমি? এই প্রশ্নের জবাব কারোর কাছে নাই। এখন গার্ডিয়ানরা বুঝে না, তারা মনে করে সন্তানের এখন রোবোটিক্সের পুরস্কার পেতেই হবে। যুগ এখন রোবোটিক্সের। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ যারা টেকনিক্যাল না, নন টেকনিক্যাল মানুষ পর্যন্ত এসে বলতেছে আরে রোবোটিক্স তো এখন ভবিষ্যৎ, অনেক শুনতে হটকেক লাগে, তো আমি এখানে একটা রোবোটিক্স সেন্টার খুলে বসে থাকি। প্রচুর আছে ভাই, মানে এটা আসলে হিসাব করে বলা যাবে না। এবং গার্ডিয়ানরা উঠে পড়ে লাগছে যে বাচ্চাদেরকে হচ্ছে তারা পারুক বা না পারুক, তারা করুক বা না করুক, তাদের রোবোটিক্স নিয়ে একটা কম্পিটিশন করতেই হবে। এবং এই সাইকেলটা এখন বাংলাদেশে একটা ভয়াবহ ব্যাধির মতো চলছে এখানে। যে জিনিসটা আসলে একটা কম্পিটিশনের মূল যে উদ্দেশ্য, সেটাকে কমপ্লিটলি নষ্ট করে ফেলছে এখানে। এখন এটা হচ্ছে আমার নতুনদের উদ্দেশ্যে বার্তা। আমি জানি যে আমার প্রতিষ্ঠানে যারা আসে, যারা কাজ করেছে, আগেও করেছে, এখনো করছে বা ভবিষ্যতে আসবে, তারা একটা মেসেজ খুবই ক্লিয়ার পায় যে এখানে আমরা কম্পিটিশন জিতা হারা নিয়ে কোনো ডিল করি না। আমার সাথে অনেক গার্ডিয়ান মাল্টিপল ওয়েতে কথা ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করেছে, সামহাও আমি যদি যদি ডেডিকেটেড হই একটা প্রাইজ পাওয়ানোর জন্য, বাট আমি কমপ্লিটলি প্রত্যেকবার আমি এখানে মানা করেছি। এবং দেখা যাচ্ছে কিছু গার্ডিয়ান তার মেয়েকে নিয়ে আসছে, আসার পর এখানে যখন দেখছে যে না আমি হচ্ছে প্রজেক্ট জিতানোর ব্যাপারে আমি খুব একটা আগ্রহী না, বরঞ্চ তাদের তাদের মেয়েদেরকে আমি লাইফ লেসন শেখানোর ব্যাপারে খুবই আমি আগ্রহী, তখন তারা বিরক্ত হয়, তারা হচ্ছে এখান থেকে তুলে চলে গেছে। এন্ড এখন আমি ফেসবুকে দেখতে পাই তারা হচ্ছে আরো অন্যান্য কম্পিটিশনে হচ্ছে নাম লিখাচ্ছে, যেখানে কিনা মেয়েটা গিয়ে কোনো কিছু করার সুযোগই পাচ্ছে না, জাস্ট যাচ্ছে নাম লিখাচ্ছে, যাবে দেখবে কম্পিটিশন করবে চলে আসবে, শেষ, দ্যাটস ইট। এটা তো মজা, তাদের ইচ্ছা বিদেশ যাওয়া। হ্যাঁ, তো এইগুলো আমি সাধারণত আমার আশেপাশে রাখি না। আমি একটা উদ্দেশ্যে রোবোটিক শুরু করেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিজের একটা স্কিল ডেভেলপ করা এবং এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখান থেকে পরবর্তীতে আমার কোনো সাহায্য করা না লাগে। এবং সাধারণত আমার যত ছাত্র আমার সাথে এই পর্যন্ত ছিল, এটা আমি একদম কনফিডেন্টলি বলতে পারি কোনো ছাত্র আমার সাথে 3 বছর বেশি থাকতে হয় নাই। ম্যাক্সিমাম কেস 1 থেকে 2 বছরের মধ্যেই তাদের সাথে আমার মোটামুটি কাট অফ হয়ে গিয়েছে। এই কাট অফটা কি খারাপ? না, এটা আসলে ভালো। এটা কিরকম কাট অফ? আমি মোটামুটি শিখিয়ে দিয়েছি কিভাবে এগুলো ধরতে হবে, শিখিয়ে দিয়েছি কিভাবে এগুলো খুঁজতে হবে, শিখিয়ে দিয়েছি কিভাবে এগুলা হচ্ছে নিজের মতো করে সব আইডিয়া খুঁজে বের করে নিয়ে আসতে হবে। এরপর আমি ছেড়ে দিয়েছি তারা যাতে নিজেই নিজের স্কিলটাকে আয়ত্ত করতে পারে, তারা নিজেই নিজের টপিকগুলো যাতে খুঁজে বের করতে পারে, এবং তারা নিজেই নিজের যাতে বিভিন্ন রিসার্চ গুলোকে কন্টিনিউ রাখতে পারে। এবং এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এরকমই করছে এখানে, আমার স্টুডেন্ট যারা আছে, যারা কিনা হচ্ছে এখন বিভিন্ন জায়গায় তারা খুব ভালো কম্পিটিশন করছে, তারা যথেষ্ট সাপোস্টিকেট রোবট বানাচ্ছে, তারা আমার সাথে পাঙ্গা লাগছে যে ভাই দেখেন আপনি কি বানাইছেন আমি কি বানাইছি। এইগুলো দেখলে লিটারালি আমার মানে ভিতরের পুরো স্পিরিট একদম আলোকিত হয়ে যায়। কারণ আমি সত্যি বলতে গেলে এখন যে অবস্থাতে আছি এখানে একটা কনস্ট্যান্ট ডিপ্রেশনস এন্ড আদার্স অনেক প্রেশারস এখানে আছে, বাট এই সব নেগেটিভিটির মধ্যে না, এই আমার ছাত্রগুলো যখন আমাকে দেখায় যে স্যার বা ভাই দেখেন আমি এটা বানাইছি, এটা এভাবে করতেছি, বা ভাই দেখেন আপনি এটা করলেন না আমি ঠিক এটা করে ফেলছি, ওই জিনিসটা আমাকে আরো সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।
এবং আমি চাই বাংলাদেশে আরো বাদবাকি প্রতিষ্ঠান যারা আছে তারা ব্যবসার কথাটা মাথায় মেইন ফোকাস না রেখে এই অ্যাওয়ারনেসটা কাজ করে যায়। বাট আনফর্চুনেট সত্য হলো এটা যে এখানে ব্যবসাটাই মূল, বিকজ অ্যাজ ইউজুয়াল পেট চলতে হবে। আর যেহেতু রোবটিক একটা হট কেক, সো এখানে হচ্ছে চাইলে খুব দ্রুত ধান্দা করে উঠে আনা সম্ভব। ইভেন কি এরকম রোবোটিক কম্পিটিশনের লোভ দেখিয়ে যে আমরা একটা বড় রোবট বানাবো, সে রোবটটা মোস্ট প্রবলি হতে পারে একটা সাবমেরিন, হতে পারে একটা মার্স রোভার, হতে পারে একটা মাল্টিপারপাস রোভার, নামে দেখতে মার্স বাট নাম হয়তো কাজ মাল্টিপারপাস এরকম হতে পারে, বা হতে পারে একটা আন্ডার ওয়াটার ভেহিকল, হতে পারে হচ্ছে একটা ড্রোন বা কিছু একটা, এরকম কিছু একটা বড়সড় বানিয়ে আমরা হচ্ছে এটাকে একটা হাইলাইট করব, আমরা একটা কম্পিটিশনে যাব, যে কম্পিটিশনে হচ্ছে আমাদের প্রাইজ পাওয়া প্রায় নিশ্চিত। আমরা সেটা এগেন্সট টিম কল করব, টিমে জয়েন করতে হবে, টিমে জয়েন করতে গেলে আবার রোবটের খরচ দিতে হবে, এবং সেই খরচগুলোকে নিয়ে আমরা প্রফিট সহ সবাইকে একদম বস্তাবন্ধ করে নিয়ে গেলাম, আমাদের সিল ছাপ্পা পড়লো পাসপোর্টের মধ্যে, গেলাম, গলায় পুরস্কার নিলাম, আবার সিল ছাপ্পা পুরস্কার সহ দেশে চলে আসলাম। আলহামদুলিল্লাহ মারাত্মক সাকসেস। এবং এরকম সাকসেসের পিছনে হচ্ছে গার্জিয়ানরা 14 থেকে 15 লাখ টাকা পর্যন্ত তারা ঢালছে এখানে। দিস ইজ দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ রাইট নাও। আমি সবার কাছে ওপেন মেসেজ রাখতে চাই, আপনারা যদি এগুলো কন্টিনিউ রাখেন, একটা সময় বাংলাদেশে কম্পিটিশন করার কোনো মানেই থাকবে না, এবং এই কম্পিটিশন নষ্ট হতে না আপনারা দায়ী থাকবেন। আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গায় যখন জাজমেন্ট যখন যায়, আমি খুবই হার্শ জাজমেন্ট করি, সবাই আমাকে চিনে যারা কিনা আমার জাজমেন্ট ফেস করে এসেছে, সেখানে প্রজেক্টে অনেক প্রসপেক্টস নিয়ে আমি অনেক কথাবার্তা বলি, এন্ড আমি চেষ্টা করি আমি সর্বোচ্চ আমি এখানে ইম্পার্শিয়াল থাকার। সো আমি এখানে একটা টাইনি ইম্প্যাক্ট রাখার চেষ্টা করছি, বাট এই ধান্দাগুলো এখন এত বড় হয়ে গেছে যে এখানে আসলে আমার এই টাইনি ইম্প্যাক্ট গুলো খুব একটা ইফেক্ট ফেলছে না। দেখা যাচ্ছে এরকম বড় বড় টিম চলেই আসছে যারা কিনা নিজেরা কিছু পারুক বা না পারুক বড় কিছু একটা বানায় তারা ধুমধাম দেখার চেষ্টা করছে এখানে, মানে বড় রোবট বানালে তাদের সাকসেস, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে কিছুটা আর কি। আমি যেটা একটা কথা বলবো, রিয়েল ইনোভেশনস কখনো সাইজ দেখে বিবেচনা করা উচিত না, কখনো হবেও না। রিয়েল ইনোভেশন হবে হচ্ছে আমার প্রজেক্টের টেকনিক্যাল সাফিস্টিকেশন, আমি কোন প্রবলেম টার্গেট করছি, কিভাবে সমাধান করছি, সেই সমাধান অ্যাকচুয়ালি ইফেক্টিভ কিনা এবং লং লাস্টিং কিনা, সেইগুলো দেখে আমি অ্যাকচুয়ালি প্রজেক্টের একটা জাজমেন্ট করি, বা সেভাবে আমরা এটাকে আগাই। তো তোমরা যদি সমাজের বেটারমেন্টের জন্য এই ধরনের ইম্প্যাক্ট রাখতে না পারো, তোমাদের প্রজেক্টে কোনো লাভই হবে না। সো বাংলাদেশের স্টুডেন্টরা এখন যেহেতু এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তো তারা আসলে প্রজেক্টের উপর রিসার্চ করা বন্ধই করে ফেলছে, বাট আমি একটা প্রবলেম নিয়ে কাজ করছি, সেই প্রবলেম করে রিসার্চই করছি না। এটা নিয়ে আমি আগে পরে কথা বলবো, সমস্যা নেই, এই পর্বে আর বেশি আগাবো না। বাট এই রিসার্চ করার অভাবে তারা অনেক সময় অনেক মিথ্যা তথ্যের উপর খুব কনফিডেন্টলি বিশ্বাস করে বসে থাকে, যেটা কিনা জাজমেন্ট করতে গেলে তখন ধরা ধরা পড়ে। সো আমি চাইবো এটা হচ্ছে সকল গার্ডিয়ানদের প্রতি, সকল স্টুডেন্টদের প্রতি একটা ওপেন মেসেজ, স্টপ দিস। আপনারা যদি কম্পিটিশন করতে হয়, নিজের আঙ্গি নিজে হাতে ধরে কিছুটা চেষ্টা করেন। 1 সপ্তাহ, 1 দিন, 3 দিন সময় হাতে রেখে আপনার জীবনের রোবট বানাতে যান না, বিকজ রোবোটিক্স এটা একটা মারাত্মক পেশেন্স, ডিলিজেন্স অ্যান্ড হার্ড ওয়ার্কিং এর ব্যাপার, যেটা আয়ত্ত করতে এক একজন মানুষের 6 মাস থেকে 1 বছর লেগে যায়, আরো বেশি সময় লাগে। আজকে আমি 9টা বছর এই রোবোটিক্স সেক্টরে আছি, আমার শুরুটা ইউনিভার্সিটি লাইফ থেকে। আমি এখন আফসোস করি কেন আমি কলেজ লাইফে শুরু করতে পারলাম না, বিকজ আমার সময়টা ছিলই না। অ্যান্ড আমার কনস্ট্যান্টলি মনে হয় আমি কত কম জানি, এবং আমি কত গভীর আমি রোবোটিক দেখতে পাচ্ছি যেটা আমার ঢোকাই হয় নাই। সো আমি সবাইকে এটাই একটা মেসেজ রাখবো যে এক্সপ্লোর দ্য ডেপথ অফ রোবোটিক্স, ফাইন্ড ইউর সেলফ, সি হাউ ফার ইউ ক্যান গো, don't judge by your achievements, judge by your skill, judge by your limit, and judge by your efficiency. এই বলে আজকে আমি আমার মেসেজ এখানে শেষ করছি। ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, মোটামুটি আধা ঘন্টার হতে পারে। তো আমি আগে কখনো ক্ষমা প্রার্থনা করিনি যারা এতক্ষণ ভিডিও দেখেছেন, এবং চেষ্টা করব সামনে আমি একটু ব্যাখ্যা করার জন্য।
যে কিভাবে একটা প্রজেক্টের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।